ডিএমদের বলছে চাকরি আমার হাতে। কিসের হাতে? আপনার চাকরি কদিন থাকবে? 26-এর পর তো এই গভর্নমেন্টই থাকবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট। মুখ্যমন্ত্রী ভাবছেন ওর চেয়ারটা পার্মানেন্ট। উনি তো 30 এপ্রিলের পরে মুখ্যমন্ত্রী থাকবেন না। ইন্ডিয়ায় এই ডেমোক্রেটিক সেট আপ আর ডেমোক্রেটিক কালচার নিয়ে দরকার হলে ওয়ার্ল্ড ওয়াইড আমি প্রচার করব। আপনারা যেমন ডিলিশন করছেন, আপনাদের হিস্ট্রিও কিন্তু আমাদের কাছে আছে। সব ভয়টাই দেখিয়ে লাভ নেই, যেতে আপনাকে হবে। সবে তো 58+11 69 ফাইনাল ভোটার লিস্ট দেখার পরে উনি বলবেন আমি ভোটে লড়বো না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের 26-এর আতঙ্ক কিন্তু কোনোভাবেই কাটছে না। 26-এর ভোটে কুর্সি বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা বাড়ানো, এমনকি এসআইআরের বিরোধিতায় সুপ্রিম কোর্টে গিয়ে গলায় কালো চাদর জড়িয়ে লোককে দেখানো যে তিনি কতটা লড়াকু, সব কিছু করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে কিন্তু 26-এর যে আতঙ্ক, সেই আতঙ্কটা দূর হচ্ছে না। আর সেটা যে দূর হচ্ছে না তার প্রমাণটা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দিয়ে দিলেন। এদিন তিনি নবান্নে যে সাংবাদিক বৈঠকটা করলেন, সেই সাংবাদিক বৈঠককে সাংবাদিক বৈঠক না বলাই ভালো, বরং হুমকির বৈঠক বলা ভালো। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটের মিটিং নিয়ে সাংবাদিক বৈঠক তো করলেন, কিন্তু সেটা আসলে গিয়ে দাঁড়ালো ইলেকশন কমিশন, আরও স্পষ্ট করে বলা ভালো জ্ঞানেশ কুমারের বাপ বাপান্ত করার জন্যে। আর সেই বাপ বাপান্ত করতে গিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এমন এমন হুমকি হুঁশিয়ারি দিলেন, তিনি এমন এমন কথা বললেন যে কথাতেই স্পষ্ট হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে যুবসাথীর কার্ড, সেই কার্ড কিন্তু ঠিকঠাক কাজ করছে না, সেই তাসটা কিন্তু ঠিকঠাক খেলা ধরতে পারছে না। এই যুবসাথীকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলাটা এপ্রিলে খেলতে চাইছেন, সেই খেলাটা কিন্তু জমছে না। কেননা মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা বুঝে গেছে। বিশেষ করে যেসব যুবকেরা লাইনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেকার ভাতায় নাম লেখাচ্ছেন, তারাও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে টাইট দিতে হবে। কেননা লাইনে দাঁড়ানো যুবক যুবতীরা এটা পরিষ্কার করে দিচ্ছেন যে এই ভাতা তারা বাধ্য হয়ে নিচ্ছেন, তাদের বাধ্য হয়ে এই ভাতাটা নিতে হচ্ছে, কেননা তাদের কোনো কাজ নেই, তাদের কোনো রোজগার নেই। এমনকি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে চাকরির পরীক্ষা দিতে গিয়ে যে ফর্মটা কিনতে হয়, সেই ফর্মের দাম এত বেশি যে সেই টাকাটা জোগাড় করতেও হিমশিম খেতে হয়। ফলে ভাতার টাকা দিয়ে চাকরির ফর্মে কেনার জন্যেও অনেকে এই যুবসাথীর লাইনে দাঁড়িয়েছেন। কিন্তু তারা ভালো মতোই জানেন যে 26-এর বিধানসভা ভোটটা ঠিক কোন জায়গায় দিতে হবে। আর ঠিক এই জায়গাটাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা কোথাও যেন বিগড়ে যাচ্ছে। 26-এর বিধানসভা ভোটের যে অঙ্কই তিনি কষতে চাইছেন, সেই অঙ্কই কিন্তু ফেল হয়ে যাচ্ছে, সেই অঙ্কই কিন্তু ভুল হয়ে যাচ্ছে। আর এই যে অঙ্ক ভুল, সেই অঙ্ক ভুলের পেছনে যার কারসাজি সব থেকে বড় বেশি কাজ করছে, তার নাম হচ্ছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন এমনভাবে এসআইআরকে থেকে থেকে টাইট দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো নতুন খেলা খেলতে না খেলতেই কিন্তু সেটা ব্যর্থ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। আর সেটা এই যুবসাথীরও সঙ্গে হয়ে গেছে। কেননা ইলেকশন কমিশন যেভাবে এই এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে চলেছে, তাতে যে যুবাদের মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করে এই ভাতার ব্যবস্থাটা করেছিলেন, যুবসাথী প্রকল্পটাকে আগস্টের বদলে এই এপ্রিলে এগিয়ে এনেছিলেন, সেই যুবাদেরই নাম ভোটার তালিকায় আদৌ থাকবে কিনা, এসআইআরের পর যে চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে তাতে থাকবে কিনা, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে যুবসাথীর খেলা খেলছেন, সেই খেলাটা আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট কুড়িয়ে দেবে কিনা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছেন না। আর বুঝতে না পারার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের কোনো অঙ্কও করতে পারছেন না, ভোটের কোনো ছকও কষতে পারছেন না, কোনো খেলাও খেলতে পারছেন না। আর যতই তিনি খেলা খেলতে পারছেন না, ততই কিন্তু তার ভেতর একেবারে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। তিনি কিন্তু ফোঁস ফোঁস করছেন আর ইলেকশন কমিশনের বিরুদ্ধে লাগাতার হুমকি হুঁশিয়ারি দিয়ে চলেছেন। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ও ভালো মতো জানেন যে 26ই হচ্ছে সেই সময়, সেই বছর, যে বছরে
হয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবনের জন্য বেঁচে যাবেন, না হয় সারা জীবনের জন্য তিনি ধ্বংস হয়ে যাবেন, সারা জীবনের জন্য কিন্তু তার রাজনৈতিক জীবন ব্যর্থ হয়ে যাবে এবং কপাল খারাপ থাকলে তাকে সপরিবারে জেলেও যেতে হতে পারে। তো এইরকম একটা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পড়েছেন, তখন তিনি এই এসআইআর নিয়ে লড়াইটা তো করবেনই, কিন্তু সেই লড়াইও শেষ হয়ে গেছে। এখন পুরো খেলাটাই ইলেকশন কমিশনের হাতে চলে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় জ্ঞানেশ কুমারের হাতে চলে গেছে। আর এই যে শেষ সময়ে জ্ঞানেশ কুমার কিংবা নির্বাচন কমিশনের হাতে পুরো খেলাটা চলে যাওয়া, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় তো সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বাঙালিকে খচানো সবই করেছিলেন, কিন্তু সবকিছুর যে নিটফল শূন্য হয়ে দাঁড়িয়েছে, শেষ সময়ের খেলায় যে জ্ঞানেশ কুমার একের পর এক গোল দিয়ে যাচ্ছে, এটা তিনি যতই বুঝতে পারছেন ততই তিনি কিন্তু ভেতরে ভেতরে তেলে বেগুনে জ্বলে উঠছেন। আর এই তেলে বেগুনে যতই তিনি জ্বলে উঠছেন, ততই কিন্তু তার মনের কথা হুঁশিয়ারি হিসেবে মুখ দিয়ে বারবার বেরোচ্ছে। আর সেই হুঁশিয়ারি দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও ভুলে যাচ্ছেন যে 3 মাস পরে তার আদৌ কুর্সিটা থাকবে কিনা, তিনি আদৌ মুখ্যমন্ত্রী থাকতে পারবেন কিনা। অথচ তিনি সেই হুঁশিয়ারিতে নরেন্দ্র মোদীর ভবিষ্যৎ নিয়ে কথা বলছেন, বিজেপি সরকারের ভবিষ্যৎ নিয়ে কথা বলছেন, যে 26-এ নাকি কেন্দ্রে বিজেপি সরকারটাই পড়ে যাবে। তো এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কে ভুলভাল বকা, ভুলভাল হুঁশিয়ারি দেওয়া, সেটা কিরকম বন্ধুরা নিজের কানে নিজের চোখে দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন সেই ভিডিও। ডিএমদের বলছে চাকরি আমার হাতে। কিসের হাতে? আপনার চাকরি কদিন থাকবে? 26-এর পর তো এই গভর্নমেন্টই থাকবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট। এখন থেকে আপনাদের বলছি, ভালো করে খোঁজ রাখুন। অনেক ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে, আমরা কিন্তু এখনও মুখ খুলিনি। ভদ্রতা করেছি, পার্লামেন্টও চালাতে দিয়েছি। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে আস্থা রাখে, বিশ্বাস করে, সংবিধান মেনে চলে। কিন্তু কেউ যদি মনে করে গায়ের জোরে সংসদীয় রাজনীতি থেকে শুরু করে, পরিষদীয় রাজনীতি থেকে শুরু করে মানুষের অধিকার কেড়ে নিয়ে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে নির্বাচনের আগেই শেষ করে দেবেন, তাহলে জেনে রাখুন, আমি বারবার বলি, আমায় আঘাত করলে কিন্তু আমি প্রত্যাঘাত করি। ইন্ডিয়ায় এই ডেমোক্রেটিক সেট আপ আর ডেমোক্রেটিক কালচার নিয়ে দরকার হলে ওয়ার্ল্ড ওয়াইড আমি প্রচার করব। যা ইচ্ছা তিনি করতে পারেন না। এখানে দেশটাকে ভেবে গেছে ওরা মগের মুলুক, মেজরিটি আছে বলে। আরে আজ মেজরিটি আছে, কাল থাকবে না। আর আমাদের যতই চেষ্টা করুন আপনি ভোট ভ্যানিশ করে মানুষকে ফিনিশ করার, ফিনিশ আপনারাই হবেন। তুগলকি কমিশন, হোয়াট হি ক্যান ডু মি, হি ক্যান টেক সাম অ্যাকশন এগেনস্ট অফ মি, আই ডোন্ট কেয়ার। আই এম রেডি টু গো টু জেল। ইফ দে ওয়ান্ট টু কিল মি, লেট দেম কিল। তিনি আইটি সেলের মাধ্যমে এআই করে বাদ দিয়ে দিলেন 58 লক্ষ ভোটারকে, যাদের মধ্যে অনেক জেনুইন ভোটার আছে। সেই চ্যাপ্টারটা কোথায় গেল? 3 আজ পর্যন্ত আপনারা দেখতে পেয়েছেন কোন ভোটার অ্যাকসেপ্টেড হয়েছে, কোন ভোটার অ্যাকসেপ্টেড হয়নি? ফাইনাল লিস্টগুলো দেখবেন হয়তো অনেকেরই নাম নেই, কারণ এটা পুরো 2 নম্বরই চলছে। আর চচ্চড়ি খেলার চচ্চড়ি চলছে বাংলায়, টোটালটাই বেআইনি। আমি অনেক ইলেকশন কমিশন দেখেছি ইন মাই লাইফ, বাট আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ তুগলকি কমিশন। আমি তাদের বলবো, আপনারা যেমন ডিলিশন করছেন, আপনাদের হিস্ট্রিও কিন্তু আমাদের কাছে আছে, জিওগ্রাফিও আছে, পলিটিক্যাল সায়েন্সও আছে, সব রেকর্ডই আছে। সিঙ্গুরের জোর করে জমি অধিগ্রহণ কৃষকরা আজও বলেনি। ধর্মেই বিলংস করুন না কেন, যে রাজনীতির দলকেই সমর্থন করুন না কেন, একটা বিজেপি পার্টির কথা শুনে বাংলাকে যদি ধ্বংস করতে চান, তাহলে জেনে রাখবেন কংসও কিন্তু একদিন বধ হয়েছিল। তাহলে কিন্তু কংসবধের নাটক বিজেপি পার্টিকে দেখতে হবে। সোজা আঙুলে যদি ঘি না ওঠে, সোজা আঙুলে আপনাদের তো ঘি উঠছে না এত বাদ দিয়েও,
ব্যাকা আঙুলে ঘি তোলার চেষ্টা করছেন। মাইক্রো অবজারভার, সুপ্রিম কোর্ট বলেছিল মাইক্রো অবজারভার শুধু অ্যাসিস্ট করবে, তারা এখনও বসে বসে চা খাচ্ছে দেখুন গিয়ে। সেখানেও বেছে বেছে বিজেপি মাইন্ডেড লোক, নালে ট্রান্সফার করে দেবে বলে দেখে দেখে এলআইসি, রেলওয়ে, পোস্ট অফিস বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। তাদের আমি বলবো, শুনুন, গভর্নমেন্ট হয়তো আপনার কাল চলে যাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু আপনাদের নাম এবং নামের রেকর্ড, কে কোথায় কাজ করেন, এটা কিন্তু রেজিস্টার থাকবে। মনে রাখবেন, আপনারা ভালো করে কাজ করুন, আপনাদের মিষ্টি খাওয়াবো, আমাকে বাদ দিলেও, কিন্তু জনগণকে নিয়ে খেলবেন না। পাপ কখনো বাপে ছাড়ে না। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা চাপের মুখে রয়েছেন। আর এই চাপ যে যেমন তেমন চাপ নয়, সেটা অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলছেন। কেননা তারা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই ভয়ে আতঙ্কে রয়েছেন যে তার কিন্তু শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে, তিনি কিন্তু শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছেন। আর সেটা কিসের জন্য হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কিন্তু নিজের মুখে সেটা বলে ফেলছেন যে তাকে জেলেও ঢোকানো হতে পারে। আর এই জেল যাত্রার কথাটা কিন্তু বারবার তার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এইটাই কোথাও যেন নির্বাচন কমিশনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরাজয়, সেই পরাজয়টাই স্পষ্ট করে দিচ্ছে, চোখে আঙুল দিয়ে যেন দেখিয়ে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শত লড়েও, শত কৌশল খাটিয়েও, শত ছক কষেও নির্বাচন কমিশনের সঙ্গে পারছে না, জ্ঞানেশ কুমারের সঙ্গে পারছেন না। আর তার পাল্টা দিতে গিয়ে এই দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললেন, তাতে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অবস্থা খারাপ হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারির পাল্টা এদিন শুভেন্দু অধিকারী কি বললেন বন্ধুরা, সেটাও দেখুন। মুখ্যমন্ত্রী ভাবছেন ওর চেয়ারটা পার্মানেন্ট নেই, উনি তো 30 এপ্রিলের পরে মুখ্যমন্ত্রী থাকবেন না। উনি তো 30 এপ্রিলের পরে মুখ্যমন্ত্রী থাকবেন না। জবরদখল করে জায়গায় বাড়ি করে আছেন, যতই নাচুন না কেন মিডিয়াতে হাট দেখান আর পালঙ্ক দেখান। আপনি আকাশে উড়েন, সবাই জানে। আপনার পরিবর্তনটা আমরা দেখেছি, আপনাকে মুখ্যমন্ত্রী আমরা করেছিলাম, আর আপনার পরিবর্তনটা আমরা দেখেছি, আপনাকে ছেড়ে এসেছি ওই কারণে। আমি তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, ওটা তো উনার জায়গা কিনেছেন। এত টাকা পেলেন কোত্থেকে? তো মেদিনীপুরের লোক, 7 মাইলে বাড়ি, ওখানে দোকান করে ভয় দেখিয়ে ওর কাছ থেকে জায়গা কিনেছে। বাংলাদেশে ভায়োলেন্স ছাড়া ভোট হয়েছে, বাংলাদেশে ভায়োলেন্স ছাড়া ভোট হয়েছে এমনটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। উনি এখান থেকে নাম কাটিয়ে ওখানে চলে যান। যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা, ওখানেই মানায়। নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 70 জন জামাত আছে, উনি যুক্ত হয়ে যান, 71 হয়ে যাবে। ওনারা যদি 420 হন তাহলে জেনে রাখবেন আমি 440। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে ভয় দেখাচ্ছেন, কোনো লাভ হবে না। যত ভয় দেখাচ্ছে তত ইলেকশন কমিশন টাইট করছে। যত ভয় দেখাচ্ছে 440 ভোল্টেজ, তো ভয় দেখানো কথাবার্তা। উনি 27 ফেব্রুয়ারি 2025 থেকে ভয় দেখাচ্ছেন, কোনো লাভ হবে না, এতে কোনো লাভ হবে না। ইলেকশন কমিশন ঠিক রাস্তায় আছে, অ্যাকশন নিচ্ছে, সাসপেন্ড করছে, এফআইআর করছে, যা যা করার ইলেকশন কমিশন করছে। আর ইজাবতাব নেই, কেউ বাঁচাতে পারবে না তৃণমূলকে। অবশেষে এফআইআর করলো রাজ্য কমিশনের যে বাধ্য 324 থেকে 26, 324 থেকে 329 সংবিধান পরিষ্কার ভাবে বলে দিয়েছে ইলেকশন কমিশন ইজ সুপ্রিম। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে জেনুইন লোকের নাম বাদ গেলে আসুন দেখে দেবো, যাতে লোক হ্যারাস না হয়, এসআইআর এ হাত দেবো না। আপনি পরে বুঝেছেন, আপনি যে সুপ্রিম কোর্টে গেছিলেন কালো চাদর গায়ে দিয়ে, কি লাভ হয়েছে আপনার? কেন গেছিলেন? সব ভয় টয় দেখিয়ে লাভ নেই, যেতে আপনাকে হবে। সবে তো 58+11 69, ফাইনাল ভোটার লিস্ট দেখার পরে উনি বলবেন আমি ভোটে লড়বো না। আপনার দম থাকলে ভবানীপুরে লড়ুন। আপনি যদি হারাতে না পেরেছে, আমার নাম শুভেন্দু। মুখ্যমন্ত্রীর আক্রমণ কেন্দ্রীয় সরকার থাকবে না, এখন থেকে বলে দিচ্ছি, ভদ্রতা করে দিচ্ছি। উনি অনেকদিন ধরে বলছেন, আমি ওনার সঙ্গে ছিলাম, 19-এ হাত এরকম তুলে দিয়েছিলেন। 19শে জানুয়ারি হাত তুলে বলছিলেন ইউনাইটেড ইন্ডিয়া ব্রিগেড, আমি ছিলাম সঙ্গে, ওনার সঙ্গে সবাই লাইন হয়ে দাঁড়িয়ে বলছিল। উনি এটা অনেকদিন ধরে বলছেন, ওনার অনেক দিনের স্বপ্ন মোদিজিকে সরাবেন, জীবনে পারবেন না। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। কদিন আগে বিহারে ভোট হয়েছে, 243-এর মধ্যে 202টা সিট বিজেপি পেয়েছে।
দিল্লিতে 27 বছর পরে ফজরিওয়াল হেরে গেছে, বিজেপি জিতেছে। এবারে চিটিং তৃণমূল হারবে, বিজেপি জিতবে। বিজেপিকে আক্রমণ করে তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী একটা বিজেপি পার্টির কথা শুনে বাংলাকে ধ্বংস করতে চাই। আইন মেনে সংবিধান মেনে কাজ করছে, ওনার অসুবিধা হচ্ছে। আরিজ আফতাবকে দিয়ে উনি যা যা করেছিলেন ওনার অসুবিধা হচ্ছে। दादा चुनाव आयोग ने 7 यारों के सस्पेंड किया है। चुनाव आयोग ने सस्पेंड भी करना चाहिए, एफआईआर भी करना चाहिए। पश्चिम बंगाल में चुनाव आयोग का हर जो डायरेक्शन एडवाइजरी भेजा था, एक भी अमल नहीं किया सरकार। सीधा चीफ मिनिस्टर ने खुद अपने पैड में, चीफ मिनिस्टर का पैड यूज नहीं कर सकते, पार्टी का पैड यूज कर सकता है। चीफ मिनिस्टर का पैड यूज किया, एक कोई प्रदेश में नहीं हुआ। इसलिए इलेक्शन कमीशन को और भी शिकंजा कसना चाहिए और ये जो अनकॉन्स्टिट्यूशनल काम कर रहा है इसको खिलाफ एक्शन लेना चाहिए। दादा बंगाल में कांग्रेस और सीपीएम का कोई जोड़ नहीं, गठबंधन नहीं हो रहा वो है। पार्टी नहीं है, साफ हो गया है। सीपीएम का एक ही काम हिंदू वोट को काटना, टीएमसी को जिताना। कोई हिंदू इस बार सीपीएम को वोट देने वाला नहीं है, लेकिन मुसलमान लोग हुमायूं को और नौशाद को वोट देने वाला है। दादा आज बांग्लादेश कोई हिंदू, इस बार हिंदू जाग गया है पूरा बंगाल में। हिंदू हिंदुत्व के ऊपर इस बार वोट करेगा। हमारी जो आंकड़ा है 1951 का सेंसस में 85% हिंदू था, अब हमारी 65% से अंदर आ गया। हिंदू खतरे में है बंगाल में, और बांग्लादेशी मुसलमान घुसपैठिया आ रहा है। और जितना भी हमारी पश्चिम बंगाल से सटे हुए एरिया है, सब बांग्लादेश का जमात ग्रुप ने चुनाव जीता है। बहुत खतरनाक सिग्नल है। इसलिए इस बार हिंदू वोटिंग करेगा और सब वोट कमल के निशान पर ही पड़ेगा।